আচ্ছা, এবার আমরা আসছি আমাদের কেস নাম্বার 4-এ। Endorsed to C for 4,20,000 in part settlement of his claim. Endorsed to C for 4,20,000 in part settlement of his claim. তাহলে এখানে কি হবে দেখো, 4,20,000 in part settlement of his claim, এটা আমরা এন্ডোর্স করছি। এবং এখানে কিন্তু ফুল সেটেলমেন্ট হচ্ছে না, পার্ট সেটেলমেন্ট হচ্ছে। ফুল যদি হতো তাহলে তো হয়েই যেত, কিন্তু আমার এখানে কি হচ্ছে না, পার্ট সেটেলমেন্ট হচ্ছে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি বলে পার্ট সেটেলমেন্ট, তার মানে কি? তার মানে হচ্ছে এইটাই যে আমার এই যে 20,000 টাকা, এটা কিন্তু ডিসকাউন্ট এখনো হয়নি, অর্থাৎ আমি ছাড় পাইনি। এই টাকা আমাকে পরে পেমেন্ট করতে হবে। আপাতত আমি 4 লাখ টাকা দিয়েছি, 20,000 টাকা এখনো ডিউ আছে, পরে পেমেন্ট হবে। এই 20,000 টাকার এন্ট্রি এখনো হবে না, তার কারণ এই 20,000 টাকা সম্পর্কে কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তাহলে আমি এখানে কি এন্ট্রি করব? সেই প্রথমের একই এন্ট্রি, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, এবং সি অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল অ্যাকাউন্ট, যেখানে আমরা শুধুমাত্র 4 লাখ টাকা করে লিখব। আর থার্ড এন্ট্রি, যেটা ম্যাচুরিটি ডেটের সময় টাকা তো সি পাবে, ফার্ম তো পাবে না, তাই আমরা থার্ড কোনো এন্ট্রিও আমরা করব না। এরপর আছে বিল সেন্ড ফর কালেকশন, এবং কালেকশনের জন্য আমরা ব্যাংকে পাঠিয়েছি, এবং কালেকশন চার্জ হিসাবে 50 টাকা ব্যাংক নিয়েছে, এবং বিল ওয়াজ ডিউলি মেড, মানে এক্স ব্যাংকে টাকা পেমেন্ট করে দিয়েছে। তাহলে দেখো এই সিচুয়েশনটা হচ্ছে কি, অনেকটা এরকম ধরনের। ফার্ম আর এই যে এক্স, এই দুজনের মধ্যে ডিস্টেন্সটা প্রচুর, হিউজ ডিস্টেন্স। বা হতে পারে ফার্ম খুবই বড় এবং বিজি, ফলে ফার্মের পক্ষে একা সম্ভব নয় যে প্রত্যেকটা ক্রেডিটারের কাছে গিয়ে গিয়ে টাকা আদায় করা। কারণ ফার্মের কাছে একা তো এক্স ক্রেডিটার নেই, ফার্মের কাছে থাকতে পারে ওয়াই ক্রেডিটার, ফার্মের কাছে থাকতে পারে প্রি ক্রেডিটার, ফার্মের কাছে এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম করে প্রচুর প্রচুর ক্রেডিটার থাকতে পারে। এখন একা ফার্মের পক্ষে সম্ভব নয় যে প্রত্যেক ক্রেডিটারের বাড়িতে গিয়ে দরজা খটখট করে গিয়ে বলে, এই তুমি আমাকে টাকা দাও, এই তুমি আমাকে টাকা দাও, এই তুমি আমাকে টাকা দাও, এরকম করে বলা ফার্মের পক্ষে সম্ভব নয়। তাই ফার্ম কি করে, ফার্ম এইসব ঝঞ্ঝাট থেকে এড়াবার জন্য ফার্ম সরাসরি চলে গেছে ব্যাংকের কাছে, এবং ব্যাংককে বলে, ব্যাংক ভাই তুমি একটা কাজ করো না, আমি এই সব লোকের কাছ থেকে টাকা পাই, তুমি আমার হয়ে এই টাকাগুলো কালেক্ট করে দাও, তুমি আমার হয়ে টাকাগুলো কালেক্ট করে দাও। ব্যাংক বলে, আমি এমনি এমনি কেন করব, আমার কি দায় পড়েছে তোমার টাকা কালেক্ট করার, তুমি আমাকে ব্যাংক চার্জ দাও। ফার্মও রাজি হয়ে যায় যে হ্যাঁ তোমাকে ব্যাংক চার্জ দেবো, এখানে সেটা বলা আছে 50 টাকা। ভালো কথা। এখন কথা হচ্ছে যে ফার্ম কি করছে না, যখন ব্যাংককে বলছে তুমি কালেক্ট করে দাও, তখন ফার্ম ব্যাংককে বিলটা দিচ্ছে, অর্থাৎ অ্যাসেটটা ব্যাংককে দিচ্ছে, এবং তার কনফার্মেশন হিসাবে ব্যাংকও ফার্মকে একটা স্টেটমেন্ট, একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, যার নাম হচ্ছে বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে দুজনের কাছে কি থাকছে, হিসাব থাকছে। এই যে বললাম বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট, এটা আবার ফার্মের কাছে একটা অ্যাসেট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এক হাতে ফার্ম যেমন বিল দিচ্ছে, অপর হাতে তেমনি ফার্মের কাছে একটা অ্যাকাউন্টও খুলে আছে, অ্যাসেট অ্যাকাউন্ট খুলে আছে, যার নাম যে বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট, এবং যেটা আমার কাছে নতুন অ্যাসেট আসছে, ফলে আমি এটাকে কি বলবো, ডেবিট, আর বিল চলে যাচ্ছে, তাই এটাকে আমি কি বলবো, ক্রেডিট। তাহলে সেটাই আমরা এখানে করেছি, দেখো বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু বিআর অ্যাকাউন্ট, অর্থাৎ বিলস রিসিভেবল অ্যাকাউন্ট 4 লাখ টাকা, এবং যখন কালেকশন হয়ে যাচ্ছে তখন ব্যাংক আমাকে কি করছে, টাকাটা দিয়ে দিচ্ছে, এবং বিলটা পুরোপুরিভাবে নিজের কাছে রেখে দিচ্ছে বা ছিঁড়ে ফেলে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু টাকাটা কে পাচ্ছে,
টাকাটা কিন্তু ফার্ম পাচ্ছে। তাহলে দেখো আমি যদি আরেকবার ড্র করি, ফার্ম বিল দিল কাকে? ব্যাংককে। ব্যাংক ফার্মের নামে বিল সেন্ড ফর কালেকশন একটা অ্যাকাউন্ট খুলে দিল, এবং এই বিলটা নিয়ে ব্যাংক কার কাছে যাবে? এক্সের কাছে। বিলের অ্যামাউন্ট কত? 4 লাখ টাকার এই বিলের অ্যামাউন্ট, এবং এই 4 লাখ টাকা কি করছে না এক্স বি কে পেমেন্ট করে দিচ্ছে, আর ব্যাংক কি করছে? 50 টাকা নিজের কাছে রেখে দিচ্ছে, নিজের কাছে রেখে দিয়ে বাকি টাকাটা 3,99,950 টাকাটা অলরেডি ফার্মকে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট ডেবিট টু, সরি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু বিল সেন্ড ফর কালেকশন অ্যাকাউন্ট। এবার আমি এখানে ছোট একটা টিপস তোমার জন্য লিখেছি, যদি বুঝে থাকো তাহলে তো টিপসের কোনো প্রয়োজন নেই, আর যদি বুঝেও থাকো তবুও একবার টিপসটা ভালো করে দেখে নাও। অনেক সময় হয়তো ভুলে যেতে পারো, কিন্তু টিপসটা চোখে থাকলে মনে থাকবে। সেটা হচ্ছে যে যদি ফার্ম যদি টিল ডেট ম্যাচুরিটি টিল দি ম্যাচুরিটি ডেট যদি হোল্ড যদি করে, অথবা যদি ব্যাংককে যদি বলে যে তুমি কালেক্ট করে দাও, অর্থাৎ বিল সেন্ড ফর কালেকশন যদি হয়, তাহলে তার বইয়ে এন্ট্রি হয়, অর্থাৎ ফার্মের বইয়ে এন্ট্রি হবে। কেন হবে? তার কারণ এখানে দেখো লিখেছি, বিকজ হেয়ার অ্যাট দ্য টাইম অফ দ্য ম্যাচুরিটি দি ড্রয়ার উইল রিসিভ দি অ্যামাউন্ট ডিউ। ড্রয়ার অ্যামাউন্টটা পাচ্ছে, কিন্তু যদি এন্ডোর্স করা হয় আর যদি বিল ডিসকাউন্ট করা হয়, তাহলে কিন্তু আমরা কোনো এন্ট্রি করব না। কারণ কি? বিকজ হেয়ার অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি ব্যাংক অর এন্ডোর্সি উইল রিসিভ দি অ্যামাউন্ট ডিউ। এখানে ফার্ম কিন্তু কোনো টাকা পাচ্ছে না, তাই আমরা সেখানে কিন্তু অন ডিউ ডেট, ম্যাচুরিটি ডিউ ডেটে আমরা কিন্তু কোনো এন্ট্রি ডিসকাউন্ট এবং এন্ডোর্সের ক্ষেত্রে করব না। তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তোমরা এবার ক্লাস 2টা ভালো করে নোট করে নাও। একবার তোমাদের একটা কাজ করি, অঙ্কটা একবার পুরোটা তোমাদের শো করে দিই, স্ক্রিনশট নিতে সুবিধা হবে। এটা হচ্ছে কেস 1। তবে আমি তো বলবো পজ করে করে তোমরা বুঝে বুঝে ইয়ে করো, খাতায় নোট করো। কেস 2, কেস 3, কেস 4, কেস 5, এবং এই যে নোটস। ওকে, আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করতে একদম ভুলো না।